ঘটনা তো অমানবিক, পৈশাচিক, মানে ভাবাই যায় না। তারপরে প্রশ্ন হচ্ছে এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে। তার একটা ব্যাপার হচ্ছে যে সামাজিক শৃঙ্খলা নেই। এখানে যখন সামাজিক শৃঙ্খলা থাকে না, তখন তো সবল, যে নিজেকে সবল মনে করে, সবল মানে সেই অর্থেই না, তো তখন শিশুরা, নারীরা বিভিন্ন জায়গায় অসহায়ত্বের শিকার হয় এবং তারাই হামলার শিকার হয়। অন্যরাও হয়, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ হয়। তো সেই ক্ষেত্রে নারীদের ওপর, শিশুদের ওপর আক্রমণাত্মক এই মনোভাব এটা রয়ে গেছে এই বিশৃঙ্খল পরিবেশের জন্য। তারপরে বিষয়টা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে বিচার হয় না। দুই একটা দৃষ্টান্তমূলক বিচার হতে পারে, তো সবাই জানে যে ঘটনা ঘটিয়ে পার পাওয়া যায়, কেননা তার আশেপাশে দেখে, সোশ্যাল মিডিয়ার বদৌলতে জানে যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, অমুক জায়গায় এই ঘটনা ঘটেছে, কিন্তু কোনো বিচার হয়নি। তো তখন এক ধরনের ঔদ্ধত্য, সাহস এটা বেড়ে যায়, তো কোনো রকম পার পায়ে যাওয়া যায়, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমাদের সমাজে এত ঘটনা ঘটে, একের পর এক ঘটনা ঘটতে থাকে। একটা ঘটনা হয়, তখন সবাই নড়ে চড়ে বসে, মানুষ প্রতিবাদী হয়ে ওঠে, তারপরে আর একটা ঘটনা আসে, তখন এটা চাপা পড়ে যায়। এইভাবে অসংখ্য ঘটনা চাপা পড়ে গেছে। তো দ্রুত বিচার আদালতে কিংবা যে কোনোভাবে আপনি যদি চিন্তা করি আমরা, যে কয়েকশো ঘটনার মধ্যে দেখা যাচ্ছে কয়েকটা ঘটনার হয়তো বিচার হয়, তারপরেও বিচার হওয়া দরকার। তো বিচার হলে যদি দ্রুততম সময়ের মধ্যে বিচার হয়, তাহলে এক ধরটা মেসেজ যায়, কিন্তু সেই মেসেজটা যাচ্ছে না, বরং উল্টো মেসেজ যাচ্ছে। কি আর হবে? আর একটা হচ্ছে যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত, মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে না, তার ফ্যামিলি তাকে বয়কট করছে না, তার সমাজ তাকে ত্যাগ করছে না। সে তো সমাজে, তার পরিবারে, তার কর্মক্ষেত্রে বহাল তবিয়াতে আছে। তো এই জায়গাটা আমরা যদি কেবল বিচার না, কেবলমাত্র আদালতের বিচার না, সামাজিক বিচারও হওয়া দরকার। সমাজ তাকে বর্জন করবে, পরিবার তাকে বর্জন করবে, মানুষ তাকে ঘৃণার চোখে দেখবে। তো এই যে বোধগুলা, এই যে সাংস্কৃতিক মূল্যবোধ, এর কোনো জাগ্রতি নেই। এই ধরনের কোনো মূল্যবোধ আমরা দেখি না, বরং উল্টোটাই দেখি, যে মনে হয় যে এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা এক ধরনের বাহবা পায়। আমি দুই একটা রামিসার ঘটনার পরে সোশ্যাল মিডিয়াতে আমি কিছু কমেন্ট দেখছিলাম, যেগুলা মাথা নত করে, যে এমন সব বর্বরচিত, মানে সেই কমেন্টগুলো তো হ্যাঁ, অনেক কমেন্ট আছে, তারা ঘৃণা প্রকাশ করছে, প্রতিবাদ জানাচ্ছে, বিচার চাইছে। আবার পাশাপাশি এমন কিছু কমেন্ট তার পোশাক নিয়ে প্রশ্ন করা হচ্ছে, সাজসজ্জা নিয়ে ইত্যাদি, বয়স কত তা নিয়েও প্রশ্ন করা হচ্ছে। এই ধরনের দুঃখজনক ঘটনা আমরা লক্ষ্য করি। তো এখন বিষয়টা হলো যে আমাদেরকে, আমি একটু মাঝখানে আপনাকে আরেকটু প্রশ্ন করি। অনেকেই যেটা বলছেন যে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করতে হবে বা শরিয়া আইনের মাধ্যমে বিচার করতে হবে, এটা কি আপনি কি মনে করেন যে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত হলে বা বিচারটা হলেই কি সমাজের মধ্যে যে এক ধরনের ধর্ষণের সংস্কৃতি বা মনস্তত্ত্ব আমরা দেখতে পাই, সেটা কিভাবে দূর হবে? না, প্রথমত তো বিচার একটা দরকার, এখানে সামাজিক শৃঙ্খলা দরকার, এখানে শিক্ষা এবং সাংস্কৃতিক মূল্যবোধের প্রসার দরকার, অনেক কিছুই দরকার। কেননা একটা সমাজ হয় কি, আমাদের একটা সমাজটা যে একটা নগর গড়ে উঠেছে, কিন্তু নগর ভিত্তিক যে সভ্যতা যাকে বলে, সেটা কিন্তু আমাদের গড়ে ওঠে নাই। তো ধরুন একটা ছেলে, আমি শুনেছি এই ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত, পত্রপত্রিকাও দেখি, যে তার এলাকায় সে ভালো ছেলে, গ্রামে যখন ছিল ভদ্র ছেলে, কিন্তু শহরে এসে সে বেপরোয়া হয়ে যায়, কেননা শহরে সে কোনো সমাজ পায় নাই, কিংবা একটা সামাজিক বন্ধন নাই। গ্রামের স্বাভাবিক শত বছরে যে ধরনের হোক, সেটা ফিউডাল ব্যবস্থায় হোক আর যাই হোক, একটা বন্ধন আছে। কিন্তু শহরে তো এই ধরনের বন্ধন এবং একটা সাংস্কৃতিক বন্ধন, নাগরিক বন্ধন তৈরি হতে হয়, যেটা সামাজিক শৃঙ্খলার ব্যাপার। সেই ধরনের সুশৃঙ্খল সমাজ আমরা গড়ে তুলতে পারিনি। আমাদের এখানে ভাঙ্গা গলা চলছে, এখানে আমাদের শিক্ষা ব্যবস্থাও মানুষ বানাচ্ছে না, আমাদের সামগ্রিকভাবে বিচারের মধ্য দিয়েও কোনো মেসেজ যাচ্ছে না। সবকিছু মিলে একটা নৈরাজ্যকর অবস্থায় আমরা বিরাজ করছি, এবং সেখান থেকে বেরিয়ে আসার পথ কেবলমাত্র, বিচারটা তো হওয়া জরুরি, তবে বিচারই একমাত্র পথ না। এই ধরনের ঘটনা কেন ঘটছে, তার মনস্তাত্ত্বিক, তার সামাজিক, তার সাংস্কৃতিক কারণগুলো খুঁজে বের করতে হবে এবং সেইভাবে অগ্রসর হতে হবে।
জি, এটা আমরা সবাই একমত যে বিচার অবশ্যই হতে হবে, এবং বিচারের পাশাপাশি আমাদের যে সমাজের মধ্যে যে সাংস্কৃতিক দিকগুলো, সেগুলোর কারণগুলো আমাদের অনুসন্ধান করতে হবে। আমি একটু পাপি আপার কাছে যেতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা একটা নবনির্বাচিত সরকার পেলাম, এবং সরকারের সাধারণত বলা হয় যে 3 মাস বা 100 দিন একটা মধুচন্দ্রিমার সময়, এবং সেই সময়ে পারও হলো এবং পার হওয়ার কাছাকাছি সময়, এবং আমরা সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, জ্বালানি ব্যবস্থা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা, এগুলো তাদের অগ্রাধিকারের মধ্যে ছিল। এর মধ্যে আমরা দেখলাম যে দেশীয় আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে নানা কিছু জ্বালানি সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সেগুলো কিন্তু সরকারকে মোকাবেলা করতে হয়েছে। কিন্তু যখন আমরা গত কয়েকদিনের পত্রিকা পড়ছি বা আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখছি, সেখানে কিন্তু আমরা যখন এই ধর্ষণের ঘটনা, বিশেষ করে এত ছোট একটা বাচ্চা মেয়ে, এরকম ঘটনা আমরা আগেও দেখেছি। তো এই যে ঘটনাগুলো ঘটছে, সরকারের প্রতি কি জনগণের আস্থা যে জায়গাটা, যদিও সরকার বলছেন যে তিনি সরকার প্রধান নিজে, প্রধানমন্ত্রী গিয়েছেন রামিসার বাসায়, তো সেই আস্থার জায়গাটা কি তৈরি হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আর সাথে এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে কেন এই মাত্রায় আসলে ধর্ষণটা বাড়ছে, আবার শিশু ধর্ষণ, শিশু বৃদ্ধ কেউই বাদ পড়ছে না, এবং এমন ধরনের ঘটনা যেগুলো আমাদেরকে আসলে স্থির থাকতে দিচ্ছে না। এই ভয়াবহতা বৃদ্ধির কারণটা কি, আপনার কি মনে হয়? এটা হচ্ছে কি আপা, আমি তো আইনজীবী, আমি এমনি আপনি সামাজিক কর্মী হিসেবে দেখবেন ওই যে ইয়াসমিন হত্যা, ইয়াসমিনকে পুলিশরা ধর্ষণ করে যেভাবে হত্যা করছিল, তো তখন ধরেন এমন একটা ব্যাপার ছিল যে বিএনপি সরকার নিজেই ধর্ষণটা করে ফেলেছে, মানে নারীবাদী সংস্থাগুলো এমন ভাবে রাস্তায় নেমেছিল। তারপরে 15-18 বছর মানে শিশু তানিয়া থেকে বৃদ্ধা খাদিজা থেকে হাইকোর্টের বারান্দায় অনেক ঘটনা ঘটেছে, কিন্তু তারা মুখে কলু পেড়ে বসেছিল। এখন আমি আবহাওয়ান কাল থেকে আমি দেখছি যে শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। শিশুরা ধর্ষণের শিকার হওয়ার পর এটা রাষ্ট্রে একটা নির্মম, নিষ্ঠুর এবং মানবিক যে বিষয়টা, এখানে নিষ্ঠুর ভাবে এমন ঘটনা ঘটাচ্ছে, স্বাভাবিক কারণে এখানে মানবিকতা স্তব্ধ হয়ে যাচ্ছে। এখন যে ভদ্রলোক এই ঘটনাগুলো ঘটালো, কি যারা ঘটাচ্ছে, আপনি মাদ্রাসা থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, এবং পাশাপাশি প্রতিবেশী থেকে শুরু করে যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে, তো এই ঘটনাগুলোতে এই লোকগুলোর বিচার 3 মাসে কিন্তু দেখবেন নিম্ন আদালতে হয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘসূত্রীরা যেখানে হচ্ছে সেখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, মানে হাইকোর্টে যখন আপিল করছে, আপিল করার ক্ষেত্রে তখন আপিল শুনানির যে কার্যতালিকা, এই কার্যতালিকা দীর্ঘ, দেখা যাচ্ছে তার 20 বছর 30 বছর আগেরও আপিল শুনানি সমাপ্ত হয়নি। স্বাভাবিক কারণে এখন আপিলের নাম্বার আর সাল যখন থাকবে 2025, আর একটা সাল যখন থাকবে 2011, তখন প্রায়োরিটিতে 11 পাবে। আর অ্যাপিলের ডিভিশনের যে ব্যাপারটা, সকাল 9টা থেকে 11টা, আধা ঘন্টা রেস্ট, তারপরে আবার ওই 11:30 থেকে 1টা কি 1:15 পর্যন্ত প্রতিদিন বসে। স্বাভাবিক কারণে সেইখানে হাইকোর্টে যদি নারী নির্যাতন, ধর্ষণ এবং শিশু নির্যাতনগুলি, বিশেষ করে শিশু নির্যাতনগুলো 100% সত্য মামলা, কিন্তু ওই অ্যাডাল্ট যে রেপগুলো দেখা যায়, সেগুলোতে দেখা যায় যে মেডিকেল টেস্টের রিপোর্ট আসতেছে যে নো সাইন অফ রেপ, অথবা হ্যাবিচুয়েট, অথবা আরো বীর্য পরীক্ষা করার সময় দেখা যাচ্ছে যে যেই লোককে আসামি করছে সেই লোকের সাথে বীর্যের মিল নাই। তারপরেও কিন্তু যাবজ্জীবন সাজা দিয়ে দিচ্ছে নিম্ন আদালত, যে অন্ততপক্ষে মেয়েদের পক্ষে আইনটা থাক, সমাজ যাতে ভয় পায় এরকম পৈশাচিক ঘটনা ঘটানোর ক্ষেত্রে। এখন যে ব্যাপারটা, এই আইনগুলা আপনার নিম্ন আদালত সাজাটা দিয়ে দিচ্ছে, এখন এইখানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে ডিসিশন নিতে হবে, এবং এখানে আইন কর্মকর্তারাও তাদেরকেও সাহায্য করতে হবে যে রেপ, শিশু রেপগুলো অন্ততপক্ষে যে সালেরই হোক সব বাহির করে নিয়ে কার্যতালিকাতে এগুলো আগে দিয়ে দেওয়া। যেমন ফাঁসির যে মামলা, কার্যতালিকাতে আগে না আসলে আপনি তো যার ফাঁসি হয়েছে সে তো অপরাধী, স্বীকারও করছে, আবার রিভিউ পর্যন্ত সে কিন্তু যাবে, একটা দীর্ঘ পরিক্রমার ভিতরে চলে আসতেছে। তো এইখানে সিদ্ধান্ত নিতে হবে আইন কর্মকর্তাকে এবং আইন মন্ত্রণালয়কে, যে হচ্ছে এই শিশু রেপগুলো অন্ততপক্ষে যে সালেরই হোক, এগুলো সব বাছাই করে গোছায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিভিউ পর্যন্ত দ্রুততার সাথে এটা শেষ করতে হবে। তাহলে হলো কি, মানুষের আস্থা
ভিতরে বিচার ব্যবস্থাটা থাকলো। এখন এই আস্থার বিচার ব্যবস্থা, এটা তো বিএনপি সরকার প্রথম দিন মানে ইউনূস সরকার আসার পর থেকেই সবচেয়ে আমরা প্রবলেমে আছে তো বিএনপি, এবং নির্বাচিত হওয়ার পরও সরকার গঠন করার পরও সবচেয়ে বেশি প্রবলেমে আছে বিএনপি। কারণ ধর্ষণ যে করছে, ধর্ষক তার স্ত্রী তাকে সাহায্য করলো, আবার একটা বাচ্চা মেয়েকে তার দুলাভাই ধর্ষণ করলো, আবার কেউ নিজের ভাই ধর্ষণ করছে, আবার কেউ মাদ্রাসার শিক্ষক দ্বারা ধর্ষিতা হচ্ছে, কোন ছেলে আবার মাদ্রাসার শিক্ষক দ্বারা বলাৎকার হচ্ছে, শ্লীলতাহানি ঘটছে, যৌন নির্যাতনের হয়রানি হচ্ছে, সম্মুখীন হচ্ছে। এখন স্বাভাবিক কারণে যে যেটা করছে দোষ তার না, দোষ হচ্ছে সরকারের। ব্যাপারটা এরকম যে সরকার এখানে সাথে সাথে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বসছে। এখন পাশাপাশি দুটো বাসায় ফ্ল্যাটে থাকি, প্রতিবেশী বাচ্চাটাকে ধর্ষণ করে মেরে ফেলে দিল নিষ্ঠুর, নির্মম, অমানবিক ভাবে, এবং তার স্ত্রী সহযোগী। আজকে তার স্ত্রী যত কথাই বলুক, যত অস্বীকারই করুক, ঘুমাইছিলাম, এটা তো পৃথিবীতে বিশ্বাস কেউ করবে না, বিশ্বাসযোগ্য না। এবং এরকম কিছু স্ত্রীরা যদি ফাঁসি হয়ে যায়, তখন মানুষের সমাজে একটা দৃষ্টান্ত স্থাপন হবে যে তার ওই যে একটা মেয়ে কি ছেলে রেখে যাবে পৃথিবীর বুকে তার জন্মের, সেইটা তখন অনাথ হলো। তো অন্য মায়ের বুক যখন খালি করলে নিজের সন্তানকেও যে অনাথ হয়ে পৃথিবীতে বাঁচতে হয়, এইটা অন্তত পক্ষে কিছু মানুষের উপলব্ধি হবে যারা এই সমস্ত কর্মকাণ্ড লোলুপ দৃষ্টি বাচ্চা শিশুদের প্রতি নিক্ষেপ করে। এই একটা। আর রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দলীয়ভাবে এটা ব্যাপকভাবে ওয়ার্ড ওয়ারি, সেন্টার ওয়ারি একবারে মোটিভেশন প্রয়োজন। এইটার জন্য ধরেন প্রশাসনের উদ্যোগ থেকে সভা সমাবেশ করতে হবে, রাজনৈতিক সংগঠনগুলো সভা সমাবেশ করতে হবে। এখানে তো আমি রীতিমতো দেখছি যে রাষ্ট্রের সরকারের বিরোধী দল রীতিমতো মনে হচ্ছে সরকার রেপ করছে, সরকারই ধর্ষণ করছে, এমন ভাবে সরকারের দিকে তাদের রক্তচক্ষু এবং আঙ্গুল হেলন, মানে যে কোনো মুহূর্তে ফেলে দিবে এরকম পরিস্থিতি। তো বিষয়টা তো তা না, এটা একটা সামাজিক অবক্ষয়, এটা একটা নৈতিক অবক্ষয়, এবং শুধু ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়। কারণ মাদ্রাসায় যখন একটা শিশু ধর্ষিতা হচ্ছে, মাদ্রাসায় যখন একটা কিশোর বলাৎকার হচ্ছে, তখন আপনি শরিয়া আইন দিয়ে দেশ চলবে না। যখন আপনি খ্রিস্টানদের সাথে বসছেন, বিদেশিদের সাথে বসছেন, তখন আপনি বলতেছেন, আবার নিজের যখন প্রয়োজন তখন আপনি বলতেছেন শরিয়া আইন দিয়ে বিচার হবে। তো বাংলাদেশের সিআরপিসিতে জনসমক্ষে ফাঁসির কোনো বিধান তো নাই। জি, বিচার প্রক্রিয়াটাকে একভাবে ত্বরান্বিত করা দরকার, আবার সামাজিকভাবে মোটিভেশন করা দরকার। এবং যারা চাচ্ছেন যে শরিয়া আইন এবং প্রকাশ্যে ফাঁসি, ওনাদেরকেও তো সিআরপিসিটা পড়তে হবে যে প্রকাশ্যে ফাঁসির বিষয়টা সারা পৃথিবীর খুনের বদলে খুন, লাশের বদলে লাশ, এই ধরনের একটা প্রতিহিংসা রাজনীতিকে যেন আমরা উৎসাহিত করছি কিনা। আপনার আলোচনা আমরা আবার আসবো। বিচার প্রক্রিয়াটাকে আমাদের ত্বরান্বিত করা দরকার, কিন্তু বিচারহীনতার যে সংস্কৃতি সেটাও কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা কারণটাই হচ্ছে এখানে। আমি নিজে দেখেছি নো সাইন অফ রেপ অ্যাডাল্ট, যেটা ধরেন 35 বছরের মহিলা, 20 বছরের ছেলে, সে রেপের মামলা করছে এবং সে মামলা করছে 2.5 মাস 3 মাস পর, তখন নো সাইন অফ রেপই আসবে। জি, আমি একটু মানে আসতে চাই আপনাকে, আর একটু জানতে চাই, যেমন আপনি বলছিলেন যে বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে হবে, একই সাথে সামাজিকভাবে যে সচেতনতা সেটা বৃদ্ধি করতে হবে। কিন্তু সমাজের মধ্যে যখন আমরা দেখি যে শিশুরা, নারীরা প্রত্যেকেই কিন্তু এক ধরনের ছোটবেলা থেকে একটা ভীতি নিয়ে তারা চলাফেরা করতে হয় যে আমি আসলে কখন কোথায় যাব, রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে হাঁটবো, রাতে কতটুকু সময় বাইরে থাকবো, একটা ভীতি যে যে কোনো সময় আমার উপরে একটা নিপীড়ন হতে পারে বা একটা হামলা হতে পারে। এবং যে সাইদ ভাই যেটা বলছিলেন যে পোশাক নিয়ে কথা বলা হয়, বা অনেক সময় আমরা দেখি যে ধর্ষককেও নানাভাবে চিহ্নিত করা হয় যে সে হয়তো অনেক বেশি আসক্ত ছিল কিনা, সে মানে তার চরিত্র ভালো না বা দুষ্ট চরিত্রের লোক, এভাবে যে চিত্রায়িত করা হয়, সেই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে মানে এটা কি কেবল কোনো পুরুষের সমস্যা, বা নাকি আসলে আমরা সমাজে নারীকে কি দৃষ্টিতে দেখা হচ্ছে সেই দৃষ্টিভঙ্গি নিয়েও আমাদের আসলে কাজ করা দরকার। সমাজের মধ্যে, আইনের মধ্যে, প্রচার প্রচারণার মধ্যে যে আমরা দেখি যে নারীকে যেভাবে উপস্থাপন করা হয়, সেটার সাথে এই ধর্ষণের মনস্তত্ত্বের কোনো সংযোগ আপনি খুঁজে পান কিনা? আমি তো আইনজীবী, আমি আইনের প্রেক্ষাপটে কিছু কিছু অভিজ্ঞতা আমার আছে। যেমন আমি চাঁপাইনবাবগঞ্জে একটা মামলা পেয়েছি, তিনটা যা ঠিক রাত্রি 2টার সময় একসাথে তারা বাইরে
ওয়াশরুমে যায়। তো গ্রামের ভিতর তো ওয়াশরুম বেডরুমের সাথে অ্যাটাচ থাকে না, বাইরে যেতে হয়, ওটাকে কান্টা বলে গ্রাম্য ভাষায়। তো প্রতিদিন এই ছেলেগুলো আবার এদের স্বামীরা সবাই বিদেশে থাকে, শাশুড়ির হঠাৎ একদিন সন্দেহ হচ্ছে তারা তিনজন একসাথে যায় কেন। তো যে দেখে যে তিনজন তিনটা পুরুষের সাথে তারা দৈহিক সম্পর্কে মিলিত হচ্ছে। এই শাশুড়িটা যখন যে চিৎকার দিছে তখন ওই তিনজন তিন যাকে ফেলে দিয়ে ওই তিনটা পুরুষ তখন শাশুড়িটাকে ওখানে জবাই করছে, কিন্তু মেরে ফেলে যখন দিচ্ছে মডেলে জবাই করে ফেলে দিয়ে চলে গেছে। এখন এখানে তখন মামলা হয়েছে কিন্তু মার্ডারের, ঠিক আছে, মার্ডার কেসের মামলা তো হবেই, কিন্তু ওই মহিলারা কিন্তু স্বেচ্ছায় দুর্ঘটনা ঘটাচ্ছে, তারা কিন্তু রেপের মামলা তারা করেনি, এই মহিলার মার্ডারের ঘটনার বয়ান তখন তার ভাইয়েরা এভাবে আসছে। বিভিন্ন ঘটনায় অনেক সময় দেখা যায় যে যারা নিপীড়নের শিকার হচ্ছেন তাদেরকেই সমাজ কখনো কখনো তাদের দিকে আঙুল তুলছে, তাদেরকেই সামাজিকভাবে চাপে পড়তে হচ্ছে। আমি আসলে সাইদ ভাইয়ের কাছেই প্রশ্ন করতে চাই যে আমরা একটা সময়ে দেখতাম যে যারা নানাভাবে সমাজের ক্ষমতার নানা কাঠামোর সাথে যুক্ত থাকে তারা নানা অপরাধ করেও কিন্তু অপরাধ থেকে পার পেয়ে যায়। আর বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দেখেছি যে যারা যেই ঘটনাগুলোর সাথে দেখা যাচ্ছে যে, যেমন আসিয়ার ঘটনা বলি বা তার আগেও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ হওয়ার ঘটনা দেখেছি, যারা খুব ক্ষমতাবান তাদের শাস্তির প্রক্রিয়াটা কিন্তু খুব ধীর হয়। তো সেই বিষয়গুলো আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে বা সামাজিকভাবে কেনই বা নারীকে চাপে পড়তে হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলেন আপনার ভাবনাগুলো। আমাদের সমাজে তো নারীরা অবহেলিত, নারীরা তার মুনিয়ার ঘটনাও আমরা জানি পায় না। এমনকি নারীদের সঙ্গে যারা অশোভন আচরণ করে তো তারা পুরস্কৃত হয়। যেমন খেয়াল আছে, নারীর পোশাক নিয়ে ধানমন্ডির ওখানে একটা ছেলে, এক বিকৃত রুচিরই একটা ছেলে বিভিন্ন রকম প্রশ্ন করলো, এই পোশাক পরছেন কেন, এত রাত্রে আসছেন কেন। তারপরে ঘটনাক্রমে তাকে জেলে যেতে হয়, কিন্তু জেল থেকে যখন বেরোলো সে জামিনে, তখন তাকে ফুলের মালা দিয়ে শত শত মানুষ বরণ করে নিল। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আমাদের মূল্যবোধটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে মানে নারী যে তার সমমর্যাদার অধিকারী সমাজে, তারও যে চলাফেরার অধিকার আছে, শিক্ষার অধিকার আছে, মর্যাদা আছে, সেইটা আমাদের সমাজে আমরা এস্টাবলিশ করতে পারি। আমরা অনেক সময় দেখি যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন অনেক রকম সালিশি প্রক্রিয়ার মধ্য দিয়েও যাওয়া হয়। আমরা নরসিংদীর ঘটনা জানি, সেখানে দেখা যাচ্ছে হয়তো টাকা দিয়ে সমস্যা সমাধান করতে চাচ্ছে বা যে ধর্ষণ করেছে তার সাথে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। মানে এই যে বিষয়গুলো, এগুলোকে এগুলো কি মেসেজ যায় যে সেখানে ধর্ষককে সম্মানিত করা হলো এবং ধর্ষকের কাছেই তার বিয়ে দিয়ে দেওয়া হয়, কিংবা এই ধরনের ঘটনাগুলো বহু সমাজে ঘটছে। এই মূল্যবোধটা তো ধারণ করে আছে সমাজ। জি, দৃষ্টিভঙ্গির জায়গাগুলো বদলানো দরকার, একটা সামাজিক একটা শৃঙ্খলা দরকার এবং একটা মানবিক সমাজ দরকার, যেখানে মানে সমাজটা নরস্থান হবে না, নারীদেরও জায়গাটা থাকবে। তো নরনারী উভয়েরই বাসযোগ্য সমাজ, শিশুর বাসযোগ্য সমাজ, সেটা আমরা করতে পারছি না। আমাদের সমাজে এখানে সবকিছু হচ্ছে কার কত ক্ষমতা, সেটা রাষ্ট্রীয় ক্ষমতা বলেন, অর্থের ক্ষমতা বলেন, কার কত ক্ষমতা, সামাজিক ক্ষমতা, বাহুবল, এগুলি দিয়ে সমাজটা বিচার হচ্ছে। অন্য কোনো তার যোগ্যতা মাপকাঠিতে এখানে বিচার হয় না। আবারও পাপি আপার কাছে যাই, আইনের বিষয়ে যাই, যে আমরা অনেক সময় দেখি যে যিনি ঘটনার শিকার হন তিনি অনেক সময় আইনের কাছে যেতে চায় না, কারণ সমাজ তাকে কিভাবে দেখবে, জানাজানি হবে, নানা কিছু ভীতি কাজ করে। তো এটা আসলে কেন এই ধরনের ভীতিটা কাজ করে? তাহলে কি ধরেন বিচারের যে প্রক্রিয়াগুলো বা রাষ্ট্রীয়ভাবে যে সচেতন করা, যে বিচারের কাছে যাওয়া বা বিচারের জন্য বিচার প্রক্রিয়ার মধ্যে যাওয়া, সেটা কি আসলে যথাযথভাবে কার্যকর হচ্ছে না, বা কি মনে করেন আপনি? এখানে হচ্ছে কি ব্যাপার যে বাংলাদেশের মেয়েদের, নারীদের, শিশুদের মানে এদের দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন এই পুরুষ শাসিত সমাজে কিন্তু বেসিক্যালি হয়নি। স্বাভাবিক কারণে একটা শিশু যখন নারী হিসেবে জন্মগ্রহণ করে তখন তার ভিতরে সমাজ আরোপিত, পরিবার আরোপিত কিছু বিধিনিষেধের ভিতর থেকে তাকে সেভাবে গড়ে তোলা হয়। এর ভিতর থেকে যখন মেয়েটা শিশু অবস্থায় ধর্ষিতা হয়ে যায়, তখন বাংলাদেশের এরকম প্রকাশ্যে যে শিশুদের ধর্ষণ যেগুলো আসে, এগুলো হাতে গোনা কয়েকটা, কিন্তু অধিকাংশই দেখা যাচ্ছে
যে ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, লোকলজ্জার ভয়, সমাজের মানুষ জেনে যাবে, এরকম চিন্তা ভাবনা করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে দুই পক্ষ প্রতিপক্ষের সাথে একটা আপোষ নিষ্পত্তি করে ভেজালটা মেরে দিচ্ছে। এবং এই যে বিয়ে সাথে ব্যাপারগুলো অ্যাডাল্ট রেপ অধিকাংশ দেখা যাচ্ছে যে বউ থাকার পরও একটা অ্যাডাল্ট মেয়ের সাথে সম্পর্ক করছে, বিয়ে করেনি কিংবা মেয়েটা কথা শুনিনি, তখন রেপের মামলা করছে। এবং রেপের মামলা যেহেতু করছে, নো সাইন অফ রেপ থাকার পরও কিন্তু সেটাকে দেখা যাচ্ছে যে আপনার যাবজ্জীবন সাজা কিন্তু দিয়ে দিচ্ছে। এবং মেয়ে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, তারপরেও কিন্তু ছেলে জেলেই আছে। ম্যাক্সিমাম রেপের মামলায় আপনি যে আদালতকে একবার বৃদ্ধাঙ্গুলি দেখাবো যে আদালত খুব সফট হয়ে আসামিকে ছেড়ে দিচ্ছে, বেসিক্যালি কিন্তু আসামির জামিনও হয় না। আমি তো এমনও রেপের মামলা দেখছি আমার নিজের কাছে কি আশেপাশের, যে 12 বছর 14 বছর ধরে আছে, ওই মেয়ে বড় হয়ে বিয়ে হয়ে 4 বাচ্চার মা হয়ে গেছে, হয় এই কিন্তু জেলে আছে 12, 14, 18 বছর থেকে, জামিনে কিন্তু দেয় না। এই জন্য একবারে টোটালি কোর্টের ঘাড়ের উপরে চাপায় দিব এটাও কিন্তু না। চাপায় দিলেই যে একবারে সব কোর্টের দোষ, দীর্ঘসূত্রিতা বলে চালায় দিলেও, আমরা যেহেতু কোর্ট কাছারিতে কাজ করি, কোর্ট তো সাক্ষী বা ভিকটিম যারা ধরেন তারা কি সুরক্ষার কতটা সুরক্ষা পায়? ধরেন এই মামলা তো আমরা কাগজপত্র সাক্ষী ওসব দেখে টেখে আমরা পড়ি, মানে লয়াররা দেখে শুনে যেটা আমরা দেখি যে সাক্ষীরা যদি, আমি দেখি নাই ধর্ষণ করতে, 22 ধারা জবানবন্দি দিল যে হ্যাঁ আমি ধর্ষিতা, আমি ধর্ষণ হয়েছে আমার, আমি ধর্ষিতা, এই 22 ধারা জবানবন্দিতে তো যাবজ্জীবন সাজা দিয়ে দিচ্ছে নো সাইন অফ রেপ আসার পরও। এই জন্য আদালতের অন্য জায়গায় অন্য কোনো সমস্যা নাই, ক্ষমতা কি অমক কি তমক, এটা সেন্সিটিভ হিসেবে নিছে এবং নারীর ইজ্জত এবং সম্মান সম্ভব সুরক্ষার একটা বিষয় হিসেবে নিচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে নিম্ন আদালতে যত তাড়াতাড়ি সাজাটা হয়, কি বিলম্বিত করে যদি সাজাটা হয়, এটা একটা লিমিট করে দেওয়া দরকার, যে দ্রুত আদালতে বিচার দিয়ে 3 মাসের ভিতরে বিচারটা শেষ করবে। এবং হাইকোর্ট সুপ্রিম কোর্টেও একটা বিধান করে দেওয়া উচিত যে শিশু ধর্ষণ যেগুলো হচ্ছে, নারী নির্যাতন যেগুলো হচ্ছে, এগুলি অন্তত পক্ষে ওই সব মামলা জটের ভিতরে যাতে না পড়ে সাল হিসাবে। আপিল হিয়ারিং করেছে, ফাঁসি যাদের হচ্ছে, আপিল হিয়ারিং না হলে তো আপনি ফয়সালা করতে পারছেন না, তাহলে এগুলো একটু প্রায়োরিটি বেসিসে যদি আগে নিয়ে চলে আসে, তাহলে এই যে মানুষের দীর্ঘসূত্রিতাকে বিচার পাচ্ছি না, অনাস্থা, দীর্ঘসূত্রিতার কারণে তো বিচারের প্রতি মানুষের একটা অনাস্থা চলে আসছে, যে কোর্টের বারান্দা 20 বছর দৌড়ে কি করবো, যেভাবে প্যাচ আপ করে মেয়েটার বাচ্চাটার বিয়ে দিয়ে দিই, কি একটা প্যাচ আপ করে নিলাম, যে যাওয়ার সে তো চলে গেছে। কিন্তু এইটা এইভাবে দেখলে হবে না, এটাকে দেখতে হবে যে হচ্ছে যেই ঘটনা ঘটে তার বিচারের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের জনগণ, রাষ্ট্র, সমাজ প্রত্যেককে তৎপর হতে হবে, অপেক্ষমান হতে হবে, এবং যত কার্যতালিকায় আগে নিয়ে এসে এগুলি নিষ্পত্তি করা যায়, সরকার, আইন মন্ত্রণালয় এবং আইন কর্মকর্তা তড়িৎ গতিতে এটা সিদ্ধান্ত নিয়ে একটা কার্যকর ভূমিকা নিয়ে জনমনে নির্যাতিত ধর্ষিতাদের পরিবার যাতে তাদের প্রতি আস্থাশীল হয়, সেই ব্যবস্থাটা করতে পারে এবং করতে হবে। আমরা সাইদ ভাইয়ের কাছে যাই। আমরা মানে ধর্ষণের যে সামাজিক জায়গাগুলো বা মনস্তাত্ত্বিক জায়গাগুলো, সেগুলো নিয়ে আলাপ করছিলাম। অনেক সময় আমরা দেখি যে মানে এই বিষয়গুলো যেন একটা মানে স্বাভাবিক ঘটনা, যে সমাজের মধ্যে ধর্ষণ হতে পারে বা পুরুষরা ধর্ষণ করে, এই ধরনের ঘটনাগুলো। কিন্তু একই সাথে আমরা দেখবো যে ধরেন যখন এই ঘটনাটাও ঘটলো রামিসার ক্ষেত্রে, সেখানে বলা হচ্ছে সে ইয়াবা সেবন করে, তো সে তার মানে ইয়াবা সেবন করে কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে, বা এটা ন্যাচারাল, ছেলেরা এরকম হয়, মেয়েদেরকে সাবধান থাকতে হবে। এই যে একটা মেসেজ আমরা পাচ্ছি, এই জায়গা থেকে আপনার কি মনে হয় যে মানে একই সাথে যে এই ইয়াবা বলি বা মাদকের যেই সমাজের মধ্যে এটার যে অবস্থা, সেই জায়গায় নিয়ন্ত্রণ নাই, আবার আমরা বলছি যে যারা ইয়াবা নিচ্ছে তারাই হয়তো এই ধরনের ঘটনা ঘটছে, পর্নোগ্রাফির কোনো মানে এটা কোনো মানে নিয়ন্ত্রণ নাই, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনা ঘটছে। বা নারীদেরকে যেভাবে আইনের মধ্য দিয়ে সুযোগ সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা, সেখানে পাচ্ছে না। নারী অনেক সময় মিডিয়ার মধ্যে আমরা অনেক বেশি তার পরিচয়টা একটা যৌন বস্তু হিসেবে দেখছি, মানে একজন শিশু তাকে একটা শরীর ছাড়া কেউ ভাবতে পারছে না, হ্যাঁ, বা একজন নারীকে শরীর ছাড়া কিছু ভাবতে পারছে না। এই যে সমাজের একটা পরিস্থিতি, এটাকে আপনি কি মনে করেন যে এটা বদলের জন্য আমাদের কি করা দরকার? আচ্ছা, আইনের কথাগুলো পাপি আপা বললেন। আচ্ছা, প্রথমত হচ্ছে
যে নারী কিন্তু ঘরে বাইরে কর্মস্থানে নিগৃহীত হচ্ছে, এবং যে ধর্ষক সে কিন্তু অনেক ধরনের অপরাধের মধ্য দিয়ে সে ধর্ষক পর্যায়ে যায়। তার আগেও তার হাতে নারীরা বিভিন্নভাবে নিগৃহীত হয়, কিন্তু সেগুলোর বিচার হয় না, এবং নারীরা সেই প্রতিরোধও গড়ে তুলতে পারে না। অর্থাৎ নারীরা বিভিন্নভাবে অবমাননাকর পরিস্থিতিতে বিভিন্নভাবে নিগৃহীত হয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হয়ে তারা কিন্তু বাস করে। আর এইটা হলো অর্থাৎ নারীর ভিতর সেই সাবলীলতা এবং সেই প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে না, এক। দ্বিতীয়ত হচ্ছে ওই পুরুষেরা তারা বিভিন্নভাবে নিজেদেরকে আস্তে আস্তে ধর্ষকে পরিণত হয়। যদি হঠাৎ করে ধর্ষক এ পরিণত হয়েছে এমনটা ভাববার কোনো কারণ নেই। এই যে যে সমাজের ভিতর ঘরে বাইরে কর্মক্ষেত্রে রাস্তায় পরিবহনে এই ধরনের ঘটনাগুলো নারীর প্রতি বিভিন্ন রকম অবমাননাকর ঘটনাগুলো ঘটছে, এবং এর ভিতর দিয়ে একজন মানে এই ধরনের ধর্ষক তৈরি হচ্ছে। অতএব সেখানে এই প্রতিরোধটা সেখানে হওয়া দরকার। কেবলমাত্র ধর্ষণ করার পরে রাস্তায় নামবে, তার আগের যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো সেখানে পরিবর্তনটা সেখানে দরকার। পুরুষতান্ত্রিক সংস্কৃতিতে যে পুরুষ সুবিধাভোগী, কিন্তু এটা তো নারীও ধারণ করে। তো এই সংস্কৃতিটা আসলে, কারণ আমরা তো নিশ্চয়ই চাই না যে আমার পরিবারের সদস্য, আমার বন্ধু বা আমার সহকর্মী তার পরিচয় ধর্ষক হবে। সেই সমাজ তো আমরা সেই সমাজকে প্রশ্ন করা তো আমাদের জন্য নিশ্চয়ই। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে পুরুষ চরিত্রের যে বিভিন্ন রকম প্রকাশ ঘটছে সেগুলো সমাজে ধিক্কিত হচ্ছে না, নিন্দিত হচ্ছে না, বরং ওই মেয়েকে বলা হচ্ছে, ধরুন কোনো একটা আমি ধরি যে একটা মেয়ে সে বিভিন্নভাবে নিগৃহীত হওয়ার পরে সে তার পরিবারে বলছে আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দাও, এগুলো করো না, ওখানে যেও না ইত্যাদি, কিন্তু এর প্রতিবাদটা কিন্তু হয় না। কেননা তখনই প্রতিবাদটা হয় যখন তার আর কোনো পথ থাকে না। অনেক চাঞ্চল্যকর মামলাও আমরা দেখেছি যে বছরের পর বছর ঝুলে থেকেছে। আমরা 11 নারীকে ধর্ষণ করে যে স্বীকারোক্তি দেওয়ার রসুখার সেই ঘটনাও জানি। তো সেগুলো আসলে কেন বছরের পর বছর ঝুলে থাকছে? কোন মামলাতে হয়তো আমরা দেখছি তড়িৎ একটা না সেটা বুঝতে পারছি কতগুলো কারণে। একটা হচ্ছে যার অর্থবল সমাজে প্রতিপত্তি আছে তার মামলাগুলো দ্রুত হতে পারে, আর একটা হতে পারে ভাইরাল হয়ে গেছে, অর্থাৎ সমাজে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তখন সমাজপতিরা, রাজনৈতিক নেতারা, ক্ষমতাবান তখন তারা উঠে বসে, তখন তারা মনে করছে যে এর একটা বিচার হওয়া উচিত, একটা বিহিত হয়। কিন্তু এই ধরনের অসংখ্য ঘটনা যেগুলো আড়ালে ঘটছে তো সেগুলোর বিচারটা কিন্তু হচ্ছে না। তা আমাদেরকে তো এগুলোকে কেবলমাত্র একটা দুটো মামলা না, এটাকে বিচার করতে হবে এবং এই মেসেজটা দিতে হবে যে অপরাধীরা ক্ষমা পাবে না, এবং অর্থবল কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা ক্ষমা পাবে না, যা কিছু থাকুক। আর একটা হচ্ছে যে যারা এই ধরনের ঘটনা ঘটায় তারা কিন্তু সেটা সমাজে যে স্তরেই থাকুক সে নিজেকে কিন্তু একটু শক্তিশালী মানুষই মনে করে। এই পুরুষতান্ত্রিকতা একটা শক্তি, সেটা যতটুকু শক্তি হোক, তো এই পুরুষতান্ত্রিকতা হচ্ছে সে মনে করে সে সুপিরিয়র, কেন সে তো পুরুষ। অতএব নারীর উপর তার কর্তৃত্ব করার, নারীকে লাঞ্ছিত করার এক ধরনের মানসিকতা তার রয়ে গেছে। ওই মানসিকতাটাকে দীর্ঘদিন ধরে সে লালন করছে এবং এক সময় সে সেটা প্রকাশ করছে। অতএব এই ধরনের মানসিকতা যাতে পুরুষেরা লালন করতে না পারে সেই সমাজটা, সেই সাংস্কৃতিক মূল্যবোধটা তৈরি করার দরকার। সেটা আমাদের শিক্ষা অঙ্গনে দরকার, সেটা আমাদের সব ক্ষেত্রেই এটা দরকার। কিন্তু সেটা তো আমরা আমাদের শিক্ষার মধ্য দিয়ে আসছে না, বরং আমাদের শিক্ষা অঙ্গনে বলা হচ্ছে যে এটা পুরুষের সম্মান অনেক বেশি, এবং তো তার অনেক পুরুষকে প্রতিষ্ঠিত করার জন্য এটা শিক্ষা অঙ্গনে বলা হচ্ছে, বিভিন্ন রকম সামাজিক সভাতে বলা হচ্ছে, ধর্মসভাতে বলা হচ্ছে। তো এক ধরনের পুরুষতান্ত্রিকতার জয়গান গাওয়া হচ্ছে। তো যে কারণে নারী সেই তার প্রতি অবমাননাকর, তো তখন তারা দর্শকরা মনে করে যারা দর্শকরা নিশ্চয়ই বিকৃত রুচির, তো তারা যখন মনে করে যে অতএব সে তার ক্ষমতা খাটাতে পারে, তো তার ভিতরে এই বোধটা তৈরি কর, সমাজ তাকে এই ধরনের এক অপচিন্তা কি রুখছে না, বরং এই অপচিন্তাটা তার অলক্ষ্যে সমাজ তাকে এই অপচিন্তা করার, এই ধরনের বিকৃত চিন্তা করার এক ধরনের খোরাকও দিচ্ছে।
আমরা যে সমাজে বাস করছি। সমাজই আসলে বিকৃত রুচি, আমরা যাদেরকে বলছি আমরা তো শুধু বিকৃত রুচি বলে আসলে সমাজের যে দায় সেটাকে তো আমরা আসলে অস্বীকার করার সুযোগ নাই। সেটাই বোধহয় আপনি বলতে চাইছিলেন। পাপিয়াপার কাছে আবার যাই। পাপিয়াপা ট্রাইব্যুনালের কথা বলছিলেন এবং আইনকে যাতে আমরা ত্বরান্বিত করতে পারি। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নিজেও খুব দ্রুততার সাথে তিনি বললেন যে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু এই ঘটনাগুলো আসলে দীর্ঘমেয়াদে সমাজের মধ্যে যে ধর্ষণের মনস্তত্ত্ব তৈরি হচ্ছে, আমাদের কাছাকাছি পুরুষরা ধর্ষককে পরিণত হচ্ছে, সেইগুলো দূর করার জন্য দীর্ঘমেয়াদে কি ধরনের কাজ করা যেতে পারে, সেটা আপনার কি মনে হয়? আইনি বিষয়ে আপনি বলেছেন, সেটা সামাজিক মোটিভেশন লাগবে, একটা রাজনৈতিক সংগঠনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন আছে। আমি স্পষ্ট করে বলতে চাই জামাত ইসলামের কথা, তারা হচ্ছে নারীদেরকে একটা, আপনি ধরেন একটা টেলিভিশনের অ্যাঙ্কর, আপনার সাথে একটা পুরুষ বক্তার আচরণটাও তো নমনীয় হওয়া উচিত, কিন্তু হাত পা এমন ভাবে ঝুঁকাচ্ছে এবং তারপর থেকে আপনাকে এমন ভাবে ট্রল শুরু করলো জামাত ইসলামের গুপ্ত বাহিনীরা, যে তখন আপনাকে ওই চেয়ারটা ছেড়ে দিয়ে উপস্থাপকের জায়গা ছাড়তে হচ্ছে। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা মানে আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানে 100তম ধর্ষণের উদযাপন করেছিল ছাত্রলীগের। এই যে দৃষ্টিভঙ্গিগত ব্যাপার দেখেন, কি ধরনের বিচার চাচ্ছে এই বাংলাদেশের বিরোধী দল, একবারে মনে হচ্ছে যে বিএনপি ধর্ষণ করে ফেলেছে, বিএনপি অপরাধী এবং সব দায় হচ্ছে বিএনপির, বিচার চাচ্ছে। কিন্তু কমান্ডসের ভিতর যে দেখবেন আবু সাইদ খান ভাই যেটা বললেন যে ওর পোশাকটা খুব উগ্র, তাকে দেখে তো এইটা মনে হচ্ছে, ওটা মনে হচ্ছে, এটা করাটা স্বাভাবিক, তাহলে মানে কি পরোক্ষভাবে ধর্ষককেই কমান্ডসের ভিতরে যে কিন্তু সমর্থন জোগানো হচ্ছে। তাহলে এই যে সমর্থন যারা জোগাচ্ছে, এই গোষ্ঠীটা কারা? এরা পৃথিবীর মানবিকেই বলেন, সিআরপিসিতেই বলেন, সামাজিকভাবে বলেন, ধর্ষকের পক্ষে এমন কোন কথা কি লেখা যেতে পারে যে ভিকটিমাইজ হবে, ভিকটিম ক্ষতিগ্রস্ত হবে, ভিকটিমের দোষ, মানে ধর্ষক আসলে মানে ধরেন ভিকটিমের দোষ পারিবারিক ভাবে বা ব্যক্তিগত কোন স্বভাবের কারণে হচ্ছে, নাকি আসলে সমাজ রাষ্ট্র আসলে সেই নিরাপদ সমাজ তৈরির আয়োজনটা করতে পারছে না এখন? সমাজ তো মানুষ মিলে আমরা তৈরি করব। আমাদের সমাজ রাষ্ট্রেরও নীতিগুলো কিন্তু আমাদের রাষ্ট্রের এই যে বিচার ব্যবস্থাটা, উচ্চ আদালতের আমি যেটা বললাম, এটা ধরেন আমি 97 থেকে প্র্যাকটিস করি, আমি আমার প্র্যাকটিস লাইফে তো অনেক দিনই হয়ে গেল, আমি যেখানে দীর্ঘসূত্রিতা সেই জায়গাগুলো কিন্তু আমি ক্লিয়ার করে বলেছি, আরো সময় পেলে হয়তো আরো ক্লিয়ার করে বলতে পারতাম। কিন্তু আজ থেকে আপনি 30 বা 40 বছর আগে জানতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেহার বানু, তার বন্ধু বাবু বিয়ে প্রপোজাল দিয়েছিল, অ্যাকসেপ্ট করেনি, তাকে কিন্তু ধর্ষিতা হতে হয়েছিল এবং তাকে শ্বাসরুদ্ধ করে মেরে ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিমেন্ট দিয়ে মাটিতে পুঁতা হয়েছিল। এবং সেই নেহার বানু হত্যার বিচার ওই একমাত্র বাবুর ফাঁসি হয়েছিল, আর 2 সহযোগীর কিন্তু খালাস, এবং তারাও বর্তমান আমার ওই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তাদের বসবাস, তারা একটা বিশেষ সংগঠনের নেতৃত্ব দিয়ে বেড়ায়। আর যার ফাঁসি হয়েছিল সে হয়তো আউট অফ কান্ট্রি ছিল, কি ফাঁসি কার্যকর হয়েছে কিনা আমি বলতে পারবো না। কিন্তু এখন আমার যেটা কথা, যে যেই রাজনীতি করুক, নারীর জায়গাটা সম্মানের, আমি সেই কমেন্টস করতে পারি না। আমি টকশো করলাম, আমার বক্তব্য অপছন্দ হতে পারে কোনো গোষ্ঠীর, কোনো সম্প্রদায়ের, কোনো সংগঠনের, কিন্তু সে ওরকম ব্যাড কমেন্টস করবে যেটা ওই ধর্ষণের আশেপাশে, ধর্ষণের টাইপেরই এরকম ভাবে কি কমেন্টস করতে পারে? তো তাহলে মুখের সবকের সাথে কমেন্টসের সবক তো আকাশ আর জমিন পার্থক্য হয়ে যাচ্ছে। এই পার্থক্যটা তো রাজনৈতিক সংগঠনের যারা করছে তাদেরকে আগে মোটিভেশন করতে হবে, তাদের দলকে, এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। দৃষ্টিভঙ্গির পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ আপনি সামাজিক বিপ্লব বলেন আর সামাজিক বলেন, 10 জনের ফাঁসি হয়ে গেল ধরেন কার্যকর, এতে কিছু ব্যক্তি আমরা একটু বিরতির পরে আপনার কাছে এই আলোচনাটা করবো। অনেকেই বলছেন যে এই ফাঁসি নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে, যে ফাঁসি হওয়ার কারণেই হয়তো কি এই হত্যাকাণ্ডগুলো বেশি হচ্ছে, আবার অনেকে বলছে যে মানে এখানে মিথ্যা অভিযোগেরও সুযোগ থাকছে। যেভাবে ভাবা হয় যে এই ফাঁসির যে বিষয়টা, সেটা কি মৃত্যুদণ্ডকে, মানে মৃত্যুর যে পরিমাণ বাড়ছে, যে ধর্ষণ তারপর মৃত্যু, সেটা বৃদ্ধির ক্ষেত্রে ভূমিকা রাখছে কিনা, বা ভুল অভিযোগ করার সুযোগ হচ্ছে কিনা? অনেকে বলতে চায় অনেক সময় যে এখানে আসলে
ধর্ষণের মিথ্যা অভিযোগও আসে, এগুলো আপনারা কিভাবে আইনিভাবে মোকাবেলা মাঝে করেন? মধ্যে আমরা কোর্টে বসে বলি যে পুরুষ নির্যাতনের আইন হওয়া দরকার, বিশেষ করে দাম্পত্য জীবনে। তারপরে ধরেন যে একটা গার্লফ্রেন্ড কিভাবে ফাঁসাই দিচ্ছে একটা ছেলেকে, একটা 40 বছরের মহিলা একটা 22 বছরের ছেলেকে ফাঁসাই দিচ্ছে। তো তখন আর যখন কোর্টে আমরা বসে এগুলা হিয়ারিং শুনি, তখন মাঝে মধ্যে মনে হয় যে পুরুষ নির্যাতনের আইন দেশে হওয়া উচিত। আর নারীদের ব্যাপার হচ্ছে কি যে ফাঁসি মিথ্যা মামলায় বললাম চাইল্ড রেপ গুলো অধিকাংশ সত্য, কিন্তু অ্যাডাল্ট রেপ এটা ম্যাক্সিমামই বাড়ানো ঘটনা। কোনো কিছু বনিবানা নিয়ে সমস্যা, তখন এটা তো ধর্ষণ। খুব কঠিন একজন নারীর পক্ষে যে তার এটা আইনটা সম্পর্কে খুব নিজের কঠিন। বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা, এটা খুব হয়তো কমই হবে। এটাই কিন্তু ম্যাক্সিমাম হয়। হ্যাঁ, নারী নির্যাতন ধর্ষণ মামলার দেখেন স্বামীর এগেনস্টে ধর্ষণের মামলা করছে, আমি এরকম 8-10টা মামলা পাইছি যে স্বামীকে এখন বিবাহিত যে wife- কোনো অনাকাঙ্ক্ষিত বা অনিচ্ছা বা অসম্মতির ভিত্তিতে যেই সম্পর্কগুলো হবে, ঘটে, তখন সেগুলোকে তো স্বামীকে আমরা প্রাপ্ত করার সে জন্য- স্বামী হোক বা সে ভাই হোক, চাচা হোক, যেই হোক, সে যদি সেই ঘটনাটা ঘটায় তাহলে কি আমরা সেটাকে নিপীড়নের আওতায় আনবো না? ধর্ষণ করলে অবশ্যই সেটা ধর্ষণের মামলাই হবে। কিন্তু আমি স্বেচ্ছা একটা কিছু করলাম, করার পর কোনো কিছু বিষয় নিয়ে বনিবানা হলো না, তখন আমি যে ধর্ষণের মামলা করলাম সেটা ভিন্ন তো নো প্রশ্ন। সাইন অফ রেপ আসলো। জি। ছেলের বীর্য পরীক্ষা থেকে তা ধরেন আমাকে বললাম ভিকটিম বললো যে হ্যাঁ আমি এখন ধর্ষিত হয়েছি, তাকে মেডিকেল টেস্ট করলো, পুরুষের বীর্য নিয়ে টেস্ট করে দেখালো নো ম্যাচ হয় নাই, তাহলে আপনি তো কি সত্য মামলা বলবেন না মিথ্যা মামলা বলবেন? এরকম। সাইদ ভাই, আপনার কাছে যাই, মানে আমাদের শিশুদের আমরা আসলে কতটুকু নিরাপদ রাখতে পেরেছি সেই প্রশ্নটা ঘুরে ফিরে আমরা করি। আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন থেকেও আমরা নারীরা খুব আমরা বলতে পারবো না যে এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমরা যাই নাই। প্রত্যেকেরই সেই ভীতি, একটা ভীতির মধ্য দিয়ে যাওয়া, বা কোনটা আসলে যৌন হয়রানি একটা শিশু হয়তো জানেই না, বুঝতেই পারছে না। আমরা অনেক গল্প বা অনেক উদাহরণ আমাদের কাছে আছে যেখানে শিশুরা তাদের অজান্তেই সে ধরনের, আমরা কয়েকদিন আগে একটা ঘটনা শুনেছি যে একজন বার ধর্ষণের শিকার হয়েছে এবং সে প্রেগনেন্ট হয়েছে, এবং কিন্তু সে বুঝতেই পারছে না বিষয়টা। তাহলে এই যে কোনটা আসলে যৌন হয়রানি, কোনটা ধর্ষণ বা কোনটা অসম্মতির ভিত্তিতে হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে যে একটা সচেতনতা বৃদ্ধি করা, সেটা কোন পর্যায় থেকে করা যেতে পারে বা কতটুকু অগ্রগতি হয়েছে কি মনে করেন আপনি? সেটা পরিবার থেকে, শিক্ষাঙ্গনে এটা দরকার, এবং মেয়েরা যাতে আমরা নির্ভয়ে যেমন অনেক বেশি ভালো মেয়ে খারাপ মেয়ে আমরা অনেক ছোটবেলা থেকে কিন্তু শিখি, কিন্তু না, কোনটা সেখান থেকে বেরিয়ে কোন আসতে হবে। স্পর্শটা আসলে মানে সঠিক না, এবং কোন স্পর্শটা বা গুড টাচ ব্যাড টাচের কথা আমরা বলি, সেই বিষয়গুলোকে আমরা আমাদের শিশুদেরকে আমরা আমাদের জানাতে পেরেছি। আমরা আমাদের শিশুদেরকে, অর্থাৎ ছেলেদের মেয়েদেরকে কাউকেও এই ব্যাপারে সচেতন করছি না, এবং আমরা ছেলে মেয়েদের যে পারস্পরিক নারী পুরুষের সম্পর্ক, এটাকে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা, কিংবা যে কারণে তারা সচেতন হয়ে উঠছে না। আর একটা হতে পারে যে হ্যাঁ, যেখানে তারা দুটো জিনিসকে আমরা কিন্তু সমাজ গুলে ফেলে। এক জায়গা হচ্ছে যে ছেলে মেয়েদের খোলামেলা মেলামেশার বিষয়টা একটা, আর একটা হচ্ছে যে সে নিগৃহীত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। দুটো জিনিসকে কিন্তু আমরা একসঙ্গে মিলাতে পারি না, এই দুটো আলাদা জিনিস। সেটা হচ্ছে এক জায়গায় নির্যাতন আছে, আর এটা সমাজ তাকে পছন্দ করুক আর না করুক, যে সমাজে অ্যাডাল্ট যারা হয়েছে তারা তাদের মতো করে সংসার করছে, একসঙ্গে বাস করছে, সেটা আলাদা জিনিস। কিন্তু ওইটা আবার বনিবানা অভাব হলে সেটা ওই আলাদা। মামলাটা মিথ্যা করে সেটা ফেলতেছে। প্রতারণা, সেটা মিথ্যাচার। সেখানে আমি আরেকটু মানে আপনার কাছে আরেকটু সূত্র ধরি। যেমন আমরা অনেক সময় বলি, এই আলোচনার মধ্যেও আসছিল যে পর্নোগ্রাফির প্রসঙ্গ বা বিকৃত রুচির প্রসঙ্গ বা ড্রাগসের বিষয়গুলো, তাহলে সমাজের মধ্যে যে এই যে আমরা বিগত সময়গুলোতেও দেখেছি, গত 15 বছরেও যে ড্রাগসের যেই একটা সয়লাভ পরিস্থিতি হয়, হ্যাঁ, বা পর্নোগ্রাফির যেই সমাজের মধ্যে ছড়াছড়ি, অনেক সহজে পর্নোগ্রাফি পাওয়া যাচ্ছে। তো ড্রাগসটা কারা আসলে নিয়ন্ত্রণ করছে? সেই ড্রাগসের যে পুরো সিন্ডিকেট, সেই সিন্ডিকেটকে যখন নিয়ন্ত্রণ না করা হয়, কিন্তু আমরা হয়তো একজনকে বিকৃত রুচি সহজেই বলে ফেলছি, কিন্তু আমরা সেই ড্রাগসের যে সিন্ডিকেট বা যে ড্রাগসের যে ব্যবসা চলছে সেটাকে বন্ধ করার কোনো উদ্যোগ নিচ্ছে না, এবং সেটা দ্বারা আক্রান্ত হচ্ছে আমাদের তরুণরা। তো সেই বিষয়গুলোকে, পর্নোগ্রাফি ঠিকই হচ্ছে, সেটা কি যেমন পর্নোগ্রাফি হোক আর ড্রাগস হোক, এই ব্যবসার সঙ্গে যারা জড়িত হয়ে আছে, যারা এর বিরুদ্ধে, তারা তো সমাজে ধনবান, প্রভাবশালী,
তারা কখনো কখনো রাজনৈতিক নেতা, কখনো কখনো সামাজিক নেতা, এবং তারাও সমাজে মাথা উঁচু করে আছে। হ্যাঁ, আমরা তো দেখি যে ড্রাগের সঙ্গে জড়িত, কখনো কখনো পর্নোগ্রাফির কারণে বিচার যাদেরকে হয় তারা তো বাহক মাত্র, কিন্তু মূল যারা এগুলোকে পরিচালনা করে তাদের তো কখনো বিচার হয় না, তারা তো ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। এই জায়গা থেকে হলো যে সবকিছু মিলে একটা ইন্টিগ্রেটেড মানে মুভমেন্ট দরকার, পরিবর্তন দরকার। কেবলমাত্র যেমন বিচারের মাধ্যমে এই সমস্যাটার সমাধান হবে না, কেবলমাত্র আদালতের অঙ্গনে এটা সমাধান হবে না, কিংবা এখানে কেবলমাত্র পরিবারের মধ্যে এটা হবে না, কেবলমাত্র শিক্ষার মধ্যেও হবে না। রাষ্ট্রের কি করণীয় এই ক্ষেত্রে? রাষ্ট্র তো হচ্ছে সমাজের নেতা। আধুনিক রাষ্ট্র মানে তো সে সবগুলোইতে, সব ক্ষেত্রেই তাকে করতে হবে। তাকে যেমন শিক্ষাটাও দেখবে রাষ্ট্র, তো আদালত তো রাষ্ট্রেরই অর্গান, এবং অন্যান্য সামাজিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তোলার জন্য কাজটা করে হচ্ছে রাজনীতি। তো প্রশ্নটা হচ্ছে, তো অনেক ক্ষেত্রে রাজনীতিতে যদি বিশৃঙ্খলা থাকে তো সেটা সমাজের অন্য জায়গায় বিশৃঙ্খলা দেখা দেবে। যদি ধরেন যে আমাদের রাজনীতিতে যদি মবকে অ্যালাউ করা হয়, তো সেইটার তার পরিণাম তো অন্য কিছু হবে। সেখানে এই যে নৈরাজ্য, মব তো এক ধরনের নৈরাজ্য, এই নৈরাজ্যটা অন্য ক্ষেত্রে হবে, এবং নৈরাজ্য চিন্তার জগতেও একটা নৈরাজ্য তৈরি হবে, এবং চিন্তার জগতেও শক্তি প্রয়োগের বিষয়টা আসবে, এবং যেটা আলটিমেটলি ধর্ষণ কিংবা এই জাতীয় আরো অনেক অপকর্ম করবে এবং অন্যের অধিকার হরণ করবে। আরেকটা হচ্ছে যে মূল্যবোধটা গড়ে তোলা দরকার। আমি শুরুতেই বলছিলাম সেটা হলো, যেমন ধরেন একটা আদালতের আইনি বিচার দরকার, আর একটা সামাজিক বিচারও দরকার। যেমন ধরেন সামাজিক বিচার হচ্ছে যে ধর্ষক স্বামীকে সঙ্গে স্ত্রী সম্পর্কচ্ছেদ করবে, মা তাকে ঘরে ঢুকতে দেবে না, বোন তাকে সঙ্গে ঘৃণার চোখে দেখবে, সমাজ তাকে বয়কট করবে। এই যে একটা মূল্যবোধ, এই যে সামাজিক মূল্যবোধের প্রকাশ করা দরকার। কিন্তু সমাজ যদি তাকে বাহবা দেয়, সমাজ যদি তাকে ঘৃণার চোখে না দেখে, মনে করেন যে ধর্ষককে কিংবা যে কোনো অপকর্ম যারা করে, তো তাদেরকে তো সমাজ এই অপকর্মকে তো করছে, অ্যালাউ করছে। সমাজটাকে এখানে ক্ষমতা দিয়ে বিচার করছে, কার কত ক্ষমতা, কার কত অর্থ, কার কত শক্তি, কার কত দাপট, এটা দিয়ে সমাজ মানুষকে বিচার করছে। মানুষ তো এখানে ন্যায়, মূল্যবোধ এগুলো দ্বারা তো আর বিচার করছে না, কিংবা তার মানবিক মর্যাদার বিষয়টাও কেউ বিবেচনা করছে না। তো সেই ক্ষেত্রে দরকার হচ্ছে একটা মানবিক, একটা সাংস্কৃতিক পরিবর্তন দরকার, এবং একটা সামাজিক আন্দোলন দরকার। এবং সেই আন্দোলন মানে হচ্ছে, রাজনীতি তো সবকিছুরই নেতৃত্ব দেয়, রাজনীতি নেতৃত্ব দেবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, সমাজও তো তারা এগিয়ে দেবে। তো সেই ক্ষেত্রে সেই মূল্যবোধটাও সমাজের ভিতর যারা নেতৃত্বে আসেন, তারা যদি ওই মূল্যবোধ, তারা যদি নারীকে অধস্তন মনে করে, তারা নারীকে যদি এমপি হওয়ার কিংবা মনোনয়নের ক্ষেত্রে, তার বিভিন্ন ক্ষেত্রে যদি সেটা মূল্যায়ন না করে, কেবলমাত্র ধর্মীয় জামাত না, অন্যান্য ক্ষেত্রেও নারীকে যতটা মর্যাদা দেওয়া দরকার সেটা তো দেয় না। যেমন ধরি না, আমি একটা কথাই বলি, তো যেমন বিএনপির মিছিলে যত নারীকে দেখি সামনে সাহসিকতার সাথে লড়াই করে, মনোনয়নের টেবিলে তো তাদেরকে বিচার করা হয় না, মূল্যায়ন করা হয় না। আমরা অনেক সময় দেখেছি নারীরা যখন আন্দোলন করে তখন কখনো তারা প্রশংসিত হয়, কখনো সমালোচিত হয়। 24-এর আন্দোলনে আমরা অনেক নারীদেরকে দেখেছি, আবার যখন আমরা গণজাগরণের আন্দোলন দেখেছি তখন সেই নারীদেরকে অনেক সমালোচিত হতেও দেখেছি। 71-এ আমরা যে নারীদের ভূমিকা, নারীরা নানাভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু আমরা তাদের কিন্তু অনেক বেশি ধর্ষিত হিসাবে পরিচয়টাই আমরা কিন্তু সমাজ সামনে আনতে দেখেছি। এবং আমরা দেখি যে অনেক নেতৃত্বরাও বক্তব্য দেওয়ার সময় বলেন যে আমাদের মা বোনরা তাদের ইজ্জত হারিয়েছে। তো এই যে নারীর ইজ্জত বা সম্মান বলতে নারীর ধর্ষিত হওয়াটাকেই বোঝানো হচ্ছে। এই যে সমাজে নারীকে এইভাবে দেখানো হচ্ছে যে নারীর, আমরা কিন্তু বলি না আমার জাতিগত সম্মান আর নারীর সম্মানটাকে আমরা কিন্তু দুইভাবে ব্যাখ্যা করছি। তার মানে নারীকে একভাবে কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে থেকে সর্ব জায়গাতেই একটা নারীকে একটা শরীর বা পণ্য বস্তু হিসেবে ঘুরে ফিরে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আসলে পাপি আপা, আপনি কাছে আমার প্রশ্ন, আপনি নিজে একজন আইনজীবী, একই সাথে নারী, এবং বাংলাদেশে এখন যারা সরকার গঠন করেছেন তাদের দলের সাথে আপনি যুক্ত,
ফলে এই সমস্ত জায়গা থেকে একজন নারী হিসেবেও, একজন নাগরিক হিসেবেও আপনি কি মনে করেন আসলে রাষ্ট্রের কি করা? একই প্রশ্ন যেটা আমি সাইদ ভাইকে করেছি। রাষ্ট্রের না, এখানে রাজনৈতিক দলের সংস্কার, নারীদের ব্যাপারে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য আছে। যেমন আমি, আমার ভাই আমাকে সামনে রেখে হয়তো বলে ফেললেন যে মিছিল মিটিং অগ্রভাগে দেখছে, আমি আজকে এমপি হই নাই। এটা তো ভাই হয়তো মানসিক ভাবে চাইছিল যে পাপিয়া এত মায়ের পিঠ জেল জুলুম খাটলো, এটা হোক। আমি আমরা তো চাই যে পাবে, নমিনেশনও পাবে, যাবে। আমরা, আমার যে একটা অ্যানালাইসিস, সেই ক্ষেত্রে আপনার যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই। আমার যেটা অ্যানালাইসিস আমি দেখছি যে আন্দোলনের জন্য এক শ্রেণীর ত্যাগী, স্যাক্রিফাইস করার এবং কঠিন বিপর্যয় সামনে লাইফটা রিস্ক হওয়ার পরও যাওয়ার মানুষ এক শ্রেণীর লাগে। কিন্তু ওইখান থেকে যখন সমস্যাটা সমাধান হয়ে ক্ষমতায় চলে যায়, তখন ভিন্ন সেটআপে চলে যায় প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন বাংলাদেশে। তখন কার রক্ত, কার ঘাম, কার লাঠির বাড়ি, কোন মেয়ে জেল খাটলো, কে রিমান্ডে গেল, কত কষ্ট করে হাঁটি হাঁটি পা পা করে উঠে আসলো, এগুলো তখন বিচার্য বিষয় হয় না। তখন ওই হাইব্রিড পার্সনরাই, মানে তা হাইব্রিড ইন দ্যাট সেন্স যে যারা একবারে পরীক্ষিত ত্যাগী, তাদের চেয়ে কম অবদান হয়তো বা, তো সেগুলো তখন প্রোভাইড হয়ে যায়। তো এইটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার। এখন এখানে আপনি রাজনৈতিক দলকে যদি আপনি সংস্কারের ভিতর না নিয়ে আসেন, তাহলে রাজনৈতিক এই দৃষ্টিভঙ্গির পার্থক্য তো হবে না। কারণ মেয়েদের ব্যাপারে আপনি সংস্কার কমিশনে যান, পুরুষরা মেয়েদের ব্যাপারে ডিসিশন নিচ্ছে, সংস্কার প্রস্তাবে পুরুষরা, মেয়েদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছে পুরুষ বসে। মানে সমাজের অর্ধেক অংশই আসলে সমাজে গঠনে, জাতি গঠনে ভূমিকা রাখতে পারছে না। 51% নারী ভোটার বাংলাদেশে, কিন্তু নারী নেতৃত্বের ক্ষেত্রে নির্ধারণ করছে কে? পুরুষ। তাহলে এখন সেই পুরুষ নির্ধারণ করছে, তাহলে এখন এখানে ত্যাগের মূল্যায়ন সর্বত্র কি হচ্ছে? স্যাক্রিফাইস কে নিগৃহীত হচ্ছে না? যোগ্যতা কি মুখ থুবড়ে পড়ছে না? তো আমি আমার সারাটা জীবন নারীর ক্ষমতায়নের বিষয় যখন আসে, তখন আমি নারীর ব্যাপারে খুবই অগ্রভাগে সোচ্চার। এবং তৃণমূল থেকে নারী ভাইস চেয়ারম্যান, মহিলা মেম্বার, ওখানে তারা কোথায় কোথায় অধিকার ভোগ করতে পারছে না। এবং এই নমিনেশনেও দেখবেন অধিকাংশই পোষ্যকোটা, হয় বাবা নয় স্বামী। এইভাবে কিন্তু মহিলাদেরকে নমিনেশন যে দল দিছে তারা দিছে, যারা দেয়নি তারা তো মহিলাদের নমিনেশনের সংস্কার প্রস্তাবটারই বিরোধিতা করছে তারা। আর মহিলা এমপিরও ব্যাপারে দেখবেন যে যত মানে আমাদের শেষ করতে হবে এগুলি। এখন আপনি ড্রাগস নিয়ে বলছেন, ড্রাগসের 3টা কথা আমাকে বলতে হবে। ড্রাগসের 3 রকম ব্যাপার, একটা হচ্ছে ড্রাগ সেবন করে, আর একটা হচ্ছে লেম্যান ড্রাগ বহন করে, আর একটা হচ্ছে গডফাদার। গডফাদার অলওয়েজ বিচারের আওতায় আসে না, এবং তারা এত বড় সিন্ডিকেট যে ডিসিএসপি পর্যন্ত পরিবর্তন করে এবং সচিবালয় পর্যন্ত তাদের বিশাল। আমরা এই আলোচনাগুলো আবার আরেকটি আলোচনা নিশ্চয় করতে পারবো। আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম